খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 20 তারিখ শনিবার। জানাবো আজকের বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। যে লোক হবে তার সমস্ত রেকর্ড অতিক্রম করবে। 22 তারিখে আসল খেল দেখাবেন হুমায়ুন। ঘন কুয়াশার কারণে কোচবিহারে পথ দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু, জখম 2 জন। রাজ্য সড়কে দীর্ঘ যানজট। বাংলাদেশের বিপদে হিন্দুরা, বিজেপি না এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ, বিস্ফোরক শুভেন্দু। এসআইআরে বাংলার চেয়ে বেশি নাম বাদ মোদির গুজরাটে, অনুপ্রবেশ প্রশ্নে পাল্টা চাপে বিজেপি। তৃণমূল সীমা অতিক্রম করেছে, মতুয়াগড়ে সভার আগেই বাংলাকে বার্তা মোদির। ভোট বানচাল করতে তাণ্ডব নয় তো, এবার প্রশ্নের মুখে ইউনূস সরকার। দুর্নীতির অভিযোগ তুলেছিলেন খোদ বিধায়ক, ভেঙে দেওয়া হলো জঙ্গিপুর পুরসভার পুরো বোর্ড। নিজের হাতে জমা দিয়েছেন এনুমারেশন ফর্ম, রয়েছে কপিও। আলিপুরদুয়ারে বাদ বৈধ ভোটারের নাম। বাংলাদেশকে ইস্যু করে রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি, মালব্যের বিরুদ্ধে এফআইআর তৃণমূলের। 16 বলে অর্ধশত রান, আহমেদাবাদে 63 রানের ঝড় তুলে মাঠ থেকে গ্যালারিতে বান্ধবীকে চুম্বন হার্দিকের। বিশ্বকাপের আগে স্বস্তিতে গম্ভীর। বাংলা বাঁচাও যাত্রার প্রভাবে ভোট বাক্সে পড়বে তো, প্রশ্ন সিপিএম এর অন্দরে। সংসদে কুকুর থেকে ই সিগারেট, 10 বিরোধী সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপির। এটা অযোধ্যা নয়, কেউ বাবরি মসজিদের গায়ে আঁচড় কাটতে পারবে না, হুঙ্কার হুমায়ুনের। বাংলায় আবার মমতার সরকার, শীতকালীন অধিবেশনের শেষ দিন, ভবিষ্যৎবাণী বাংলার মেয়ে জয়ার। দিল্লিতে জারি হলুদ সতর্কতা, দূষণ নিয়ে আলোচনা ছাড়াই শেষ সংসদের অধিবেশন। সবে স্পন্সার্ড বাই মমতা, যোগীর ছায়াটা হলেও কাজ হয়ে যেত। হুমায়ুনের দল ঘোষণার আগে যোগসাজশের অভিযোগ সজলের। জমি নিয়ে বিবাদের জের, দক্ষিণ দিনাজপুরে খুড়তুতো ভাইয়ের হাতে খুন দাদা। হাড় ভেঙেছে বা পায়ের, অস্ত্রোপচার সফল ডান পায়ের। অবাক অপারেশন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিতর্ক। ওপারে আগুন এপারে আজ, বেনাপোলে বাড়ছে বিক্ষোভ, পেট্রাপোলে জোর বিএসএফ তৎপরতা। ঘৃণাভাষণের সাজা 10 বছরের জেল, সঙ্গে জরিমানাও। বিজেপির বিরোধিতা করলেও কর্ণাটক আইনসভায় 2 কক্ষে পাশ বিল। ভোটের আগে বিজেপির আইটি সেলের প্রধানের বিরুদ্ধে এফআইআর, তৃণমূলের নেপথ্যে কোন ঘটনা? আদিবাসী মহিলাকে আটকে রেখে গণধর্ষণ, 3 দিন ধরে পাশবিক অত্যাচার, বহরমপুরে গ্রেফতার 2। 78টি প্রাথমিক স্কুলে শুরু হচ্ছে 5ম শ্রেণীর পঠন পাঠন, জোর তৎপরতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে। রাতের অন্ধকারে পর আয়ুষ্কাবের 4 মন্দিরে ঢুকে প্রণামী বাক্স লুট, 25,000 টাকা নিয়ে চম্পট 3 দুষ্কৃতীর। সংসদেও অমিল আমিষ, প্রতিবাদ বিকাশের, নিরামিষ খাবার প্রত্যাখ্যান তৃণমূল সাংসদদের। খসড়া তালিকা প্রকাশের পরেও নিত্য নতুন কাজের চাপ সামলাতে না পেরে চরম সিদ্ধান্ত বিএলওর। সকালে শতদ্রু রিশরার বাড়িতে হানা দিল পুলিশ, স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও 3। শুনানিতে ভোটারদের নথিপত্র যাচাই করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা, নজরদারি নিয়ে নতুন নির্দেশ নির্বাচন কমিশনের। ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় ধাক্কা মারেনি আমাদের জাহাজ, অভিযোগ অস্বীকার করল বাংলাদেশ নৌসেনা। বাইকে চেপে এসে হাদিকে গুলি করে চম্পট, বাবা মা, স্ত্রী, অন্যান্য স্বজনরা গ্রেফতার হলেও সেই ফয়সাল মাসুদ এখনও ফেরার। বাঙালি আনাকেই হত্যার চেষ্টা বাংলাদেশে, ইসলামিক স্টেটের কায়দায় ছায়ানার ধ্বংসে কি বলছেন বিশিষ্টজনেরা? বড়লোক হতে চাওয়া প্রেমিকের বিরুদ্ধে সাক্ষ্য প্রেমিক, আসানসোলে অপহরণ ও খুনে যাবজ্জীবন কারাদণ্ড মামা ভাগ্নের। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। বর্তমানে আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, যেখানে এক হিন্দু যুবককে করার পর তাকে হয়েছে। স্বাভাবিকভাবে দৃশ্য দেখার পর রীতিমতো আতঙ্কে রয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। মাঝে মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন
বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, যদি তৃণমূলকে না সরানো যায় তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও এই পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ এখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে তৃণমূল সরকার হিন্দুদের রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে বলে সোচ্চার হন তিনি। আর এবার বাংলাদেশের অরাজক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ইতিমধ্যেই বাংলাদেশের ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছে। কিছু মৌলবাদীরা যে আগ্রাসন শুরু করেছেন, যেভাবে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছে, যেভাবে সাংস্কৃতিক কেন্দ্রে লুটপাট চালানো হচ্ছে, তা নিয়ে রীতিমতো সোচ্চার হচ্ছে গোটা ভারতবর্ষ। ওপারে থাকা সংখ্যালঘু হিন্দুরা কতটা বিপদের মধ্যে রয়েছেন তা বুঝতে পেরে এপারে হিন্দুরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন। আর তার মধ্যে এবার গোটা বিষয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আদালতের নির্দেশে হাসনাবাদে একটি মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ না চায় তাহলে আগামী নির্বাচনে রাষ্ট্রবাদী শক্তি জোট বেঁধে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। দেশের মূল ধারার সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করতে হবে। অর্থাৎ ওপার বাংলায় যেভাবে হিন্দুদের ওপর ধ্বংসলীলা চালানো হচ্ছে তা এপার বাংলাতেও পুনরাবৃত্তি হতে পারে। তাই তৃণমূলকে না সরালে বাংলাদেশের মতন পরিস্থিতি পশ্চিমবঙ্গেও হতে পারে বলে বুঝিয়ে দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রোগিণীর পা ভেঙেছিল, হাসপাতালে ডাক্তারেরা ডান পা অস্ত্রোপচার করেন বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই পরিবারের সদস্য এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাসপাতালে বিক্ষোভও দেখানো হয়। ওই ভুলের পরে রোগিণীকে অন্যত্র স্থানান্তর করার চেষ্টাও হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ। শ্রুতি থানার ছাপঘাটে মোল্লাপাড়ার সেকেন্দার আলীর স্ত্রী বছর ৬২ রেনু বিবি। পরিবার সূত্রে খবর, রেনু বিবি বুধবার বাড়ির ছাদ থেকে পড়ে যান। বুধবার রাত 10:30 নাগাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এক্স-রে এবং বিভিন্ন রিপোর্ট দেখে জানা যায় তার কোমর এবং বাঁ পা ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ ওই বৃদ্ধার অস্ত্রোপচার হয়। পরে তাকে দেখে চমকে ওঠেন পরিবারের সদস্যরা। বাঁ পায়ে ভাঙা হাড়ের অস্ত্রোপচার করার কথা ছিল, কিন্তু ডান পায়ে ওই অস্ত্রোপচার হয়েছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই হাসপাতালে বিক্ষোভ শুরু হয়। রেনু বিবির নাতি আব্দুল সেলিম বলেন, ডান পায়ের ক্ষতি করে দিল হাসপাতালের ডাক্তাররা, ঠাকুমা আর হাঁটতেই পারবে না, এই দায় কে নেবে? রোগিণীর ছেলে মোহাম্মদ রহিমউদ্দিন বলেন, জেলার একমাত্র মেডিকেল কলেজে যদি এই অবস্থা হয় তাহলে অন্য হাসপাতালগুলিতে কি হবে? ঘটনার বিচার চাইছি আমরা। তার আরও অভিযোগ, বেগতিক দেখে ডাক্তাররা মাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করে দিয়েছিলেন। বিষয়টি নিয়ে চেঁচামেচি করতেই মাকে এখন হাসপাতালে রাখা, তবে মা কথাবার্তাই বলছেন না। এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধার ডান পায়ে ট্রাকশন বেঁধে দেওয়া হয়েছে, ডান পায়ে রড ঢোকানো হয়েছে। তবে যে পায়ে হাড় ভেঙেছে সেই পায়ে নতুন করে ট্রাকশন দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে কিভাবে এমন ঘটনা ঘটল সেই প্রশ্ন বিভিন্ন মহলে উঠছে। এ বিষয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডক্টর অনাদি রায়চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত অবশ্যই হবে, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ওই ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথাও বিক্রি হচ্ছে হুমায়ুন কবিরের নামে টি শার্ট, কেউ খুলেছেন হোটেল, আবার কেউ ব্যস্ত অন্য দোকানের পসরা সাজিয়ে। শুক্রবার সকালে বেলডাঙ্গায় বাবরি মসজিদের স্থানে এমন দৃশ্যই চোখে পড়ল। এরই পাশাপাশি দেখা গেল কাতারে কাতারে মানুষ এসেছেন জুম্মার নামাজের জন্য। এসব দেখে ভিড়ের মধ্যে থেকে হুমায়ুন বললেন, অবাক হয়ে যাচ্ছি, আল্লাহকে শুক্রিয়া। হুমায়ুনের দাবি, আমি কাউকে নামাজের জন্য ডাকিনি, তবুও আগের রাত থেকেই মানুষ নামাজ পড়তে এলাকায় হাজির হয়েছে। হুমায়ুন জানান, এদিনের নামাজে রাজ্যের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কোচবিহার, 2 দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ ছাড়াও ত্রিপুরা, অসম, বিহার এবং ঝাড়খণ্ড থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন। এরই পাশাপাশি তিনি আরও বলেন, নিজের ধর্মের প্রতি যেমন আমরা আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকব। ইসলাম শান্তির ধর্ম, অন্য কোনো ধর্মের মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না। তবে টি শার্টের দাম শুনে অবাক হয়েছেন হুমায়ুন। তিনি বলেন, এগুলোর দাম বড্ড বেশি, 100 টাকায় বিক্রি হওয়া উচিত, কিন্তু 200 টাকায় বিক্রি হচ্ছে, দেখে অবাক হয়ে যাচ্ছি, আল্লাহকে শুক্রিয়া। বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে মানুষ প্রতিদিন আসছেন বেলডাঙ্গায়।
জ্বলছে বাংলাদেশ, ছুটছে ভারত বিরোধী স্লোগান, এপারেও এসে পড়ছে আজ। এরই মধ্যে জ্বলন্ত বাংলাদেশের ঘটনার ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আর সেই পোস্টেই তুলোধনা করলেন তৃণমূল, ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাতেই রেগে লাল বাংলার শাসক দল। সোজা থানায় চলে গেলেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। বারুইপুর থানায় দায়ের করলেন লিখিত অভিযোগ। বাংলাদেশের ঘটনার সঙ্গে এই রাজ্যের প্রসঙ্গ জুড়ে অমিত মালব্য যে মন্তব্য করেছেন তাতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সামাজিক নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে বলে মনে করছে তৃণমূল। সে কারণেই এই এফআইআর বলে জানাচ্ছেন তন্ময়রা। থানার বাইরে দাঁড়িয়ে তন্ময় ঘোষ বলেন, বাংলাদেশ সম্পূর্ণ একটা আলাদা দেশ, সেখানে যা হচ্ছে আমরা তার নিন্দা জানাই, কিন্তু সেই ঘটনাকে টেনে এনে তার ভিডিও দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে জুড়ে তিনি বলছেন 2026 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না সরে গেলে এখানে বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হবে। এই মন্তব্য আমাদের দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য অত্যন্ত ক্ষতিকারক বলে আমাদের মনে হয়। তার এই উস্কানিমূলক প্ররোচনামূলক মন্তব্যের ফলে আমাদের দেশের যাতে শান্তি বিঘ্নিত না হয় সেটা দেখার প্রয়োজন রয়েছে। এরপরে দেশের নিরাপত্তার প্রশ্নে তৃণমূল যে সর্বদাই কেন্দ্রের পাশে রয়েছে তাও জোর দিয়ে জানান। বলেন, আমাদের দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ নীতির প্রশ্নে সর্বদা কেন্দ্রের পাশে থেকেছে। এখন অমিত মালব্য যে পোস্ট করেছেন সেটা খুবই আপত্তিজনক, তাই আমরা এফআইআর করেছি। মর্মান্তিক দুর্ঘটনা উত্তরবঙ্গে। কোচবিহারের মাথাভাঙায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় মৃত 2, আরও 2 জন গুরুতর আহত হয়ে মাথাভাঙা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম ফিরদৌস হক, বয়স 17 বছর, আমির হোসেন, বয়স 19 বছর। তারা দুটি গাড়ির খালাসি হিসাবে ছিলেন। আহত 2 জন দুটি গাড়ির চালক। তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে কোচবিহারের 16 নম্বর রাজ্য সড়কে অশোকবাড়ি এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দুটি ট্রাক থেকে মোট 4 জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমির হোসেনের এক আত্মীয় বলেন, প্রথমে আমিরের বাবার কাছে ফোন যায়, তারপর আমরা জানতে পেরে ছুটে আসি। এসে দেখি সব শেষ। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে 2 জনের। কী কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছিল, তার জেরেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে পুলিশ। গত 2 দিনে বাংলাদেশের অন্তরে রাজনৈতিক সমীকরণের আকাশ পাতাল সমবদল দেখা গিয়েছে। গত 12ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চে আবহাওয়ককে গুলির পরে যা ঘটেনি তা ঘটছে গত 24 ঘন্টারও কিছু কম সময়। সেই ঘটনাক্রমের মধ্যে একেবারে শীর্ষে প্রথম আলো এবং ডেইলি স্টার নামক বাংলাদেশের অন্যতম 2 সংবাদপত্রের অফিসে হামলা। সবটাই কি হাতি হত্যার বিরোধিতায়, হাসিনাপন্থী রাজনীতিকে দমিয়ে দিতে, নাকি এর নেপথ্যে আসলেই রয়েছে একটা জটিল অঙ্ক? আসন্ন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে বলে দিন কয়েক আগেই জানিয়েছে সে দেশের নির্বাচন কমিশন। তারপরে এই উত্তাল পরিস্থিতি। বাংলাদেশে কি কেউ বা কারা ভোট করাতে চান না? অলিখিত ক্ষমতার মোহ হারাতে ভয় পাচ্ছে একাংশ। শুক্রবার সেই প্রশ্নই তুলে দিয়েছে খালেদা জিয়ার দল বিএনপি। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সালাউদ্দিন বললেন, সারা দেশে একটা অরাজকতা তৈরি করে নির্বাচনকে বাধা দেওয়া যায় কিনা, সেই রকমই একটা পরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। অর্থাৎ দিনভর বাংলাদেশ জুড়ে যা যা ঘটেছে নেপথ্যে আসলে ভোট না হতে দেওয়ার চক্রান্তই দেখছে বিএনপি। এই উত্তাল পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলেও দাগিয়েছেন বিএনপি নেতা। তার কথা, এই প্রসঙ্গে সরকারের সমালোচনা করা প্রয়োজন। এমন ঘটনা ঘটে গেল, এদিকে সরকারের কাছে কোনো আগাম ইঙ্গিত ছিল না। একটা ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা প্রয়োজন ছিল। এখনই কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। বেআইনি বেটিং অ্যাপ মামলায় নতুন মোড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি মোট 7.93 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, যুবরাজ সিং এর কাছ থেকে 2.5 কোটি, উর্বশী রাউতেলার 2.02 কোটি, নেহা শর্মার 1.26 কোটি, সোনু সুদের 1 কোটি, রবিনু থাপ্পার 8.26 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। তালিকায় রয়েছেন টলিউড তারকারাও।
মিমি চক্রবর্তীর 59 লক্ষ এবং অঙ্কুশ হাজরার 47.20 লক্ষ টাকা সম্পত্তি নেওয়া হয়েছে। উল্লেখ্য, ওয়ানএক্সবেট নামের বেআইনি বেটিং অ্যাপের বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে চলছে তদন্ত। 2 মাস আগে মিমি এবং অঙ্কুশকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। অভিযুক্ত তারকাদের দাবি তারা কেবল চুক্তিভিত্তিক কাজ করেছিলেন এবং আর্থিক তছরূপ সম্পর্কে অবগত ছিলেন না। পুরসভার বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন খোদ বিধায়ক। সেই নিয়ে জঙ্গিপুর পুরসভায় একাধিক বিতর্কও চলে। শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হলেও পুরো বোর্ড। অপসারিত করা হলো জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামকে। আপাতত পুরসভার দায়িত্ব সামলাবেন জঙ্গিপুরের মহকুমা শাসক সুধীর কুমার রেড্ডি। শুক্রবার তিনি দায়িত্বভার গ্রহণও করেছেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার সূত্রে খবর, বিধায়ক এবং পুরপ্রধানের মধ্যে বিবাদ চলছিল। সেই জেরে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল। অভিযোগ, মাস কয়েক ধরে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবং পুর চেয়ারম্যান মফিজুল ইসলামের মধ্যে মতানৈক্য ক্রমশ প্রকাশ্যে আসে। পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং দলীয় সমন্বয় নিয়ে বাড়ে ব্যবধান। বিধায়ক এবং পুর চেয়ারম্যানের মধ্যে মতবিরোধ মেটাতে বেশ কয়েকবার দলীয় স্তরে হস্তক্ষেপ করা হলেও কোনো সমাধানের পথ মেলেনি। বিধায়ক অনুগামীরা বিরোধী কাউন্সিলরদের নিয়ে পুর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাপত্র মহকুমা শাসককে জমা দিলেও রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে তা কার্যকরী হয়নি বলে অভিযোগ। সম্প্রতি রাজ্য নগর উন্নয়ন দপ্তরের সচিবের চিঠি পুর চেয়ারম্যান মফিজুল ইসলামের উদ্দেশ্যেই আসে। জানতে চাওয়া হয় যে নাগরিক পরিষেবা ব্যাহত হয়েছে, সেজন্য কী পদক্ষেপ করা হয়েছে, কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না, সেই প্রশ্নও তোলা হয়েছিল। সেই চিঠির জবাব লিখিত আকারে পুর চেয়ারম্যান পাঠিয়েছিলেন, কিন্তু সেই বক্তব্যে স্পষ্ট উত্তর পাওয়া যায়নি বলেই খবর। শেষ পর্যন্ত জঙ্গিপুর পুরবোর্ড ভেঙে দেওয়া হলো। এই বিষয়ে সদ্য প্রাক্তন হওয়া মফিজুল ইসলাম কোনো মন্তব্য করতে চাননি। এই প্রসঙ্গে বিধায়ক জাকির হোসেন বলেন, অপশাসন চলছিল, এবার পুরসভায় শাসন ফিরে আসবে। দুর্নীতিতে ভরে গিয়েছিল পুরসভা। বিষয়টি উপর মহলকে জানিয়েছিলাম। কথার গুরুত্ব দিয়ে পুরবোর্ড ভেঙে দেওয়ায় আমি খুশি। লিওনেল মেসির অনুষ্ঠানে যুবভারতীর ঘটনার তদন্তে এবার অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তের হুগলির বাড়িতে হানা দিল পুলিশ। শুক্রবার সকালে ঋষরায় শতদ্রুর বাড়িতে যান বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাড়িতে চালানো হয় তল্লাশি। এদিকে স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। এদিন সকালে প্রথমে ঋষরা থানায় যায় বিধাননগর পুলিশের দলটি। দলে এক মহিলা পুলিশ কর্মী সহ 5 পুলিশ আধিকারিক ছিলেন। এরপর ঋষরা থানার পুলিশের সহযোগিতায় তারা বাঙুর পার্কে শতদ্রুর বাড়িতে পৌঁছন। সেই সময় বাড়িতে পরিচারিকা ছাড়া কেউ ছিলেন না। তদন্তকারীরা তার সঙ্গে কথা বলেন, পাশাপাশি বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। বাড়ি থেকে বেরোনোর সময় এক পুলিশ আধিকারিক বলেন, গোটা বিষয়টি যেহেতু তদন্তাধীন, তাই এখনই কিছু বলা যাচ্ছে না। যুবভারতী কাণ্ডে পুলিশের তরফে বিধাননগর দক্ষিণ থানায় 2টি এফআইআর দায়ের করা হয়েছে। স্টেডিয়ামে বিশৃঙ্খলার পাশাপাশি প্রায় 100 কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে আয়োজক সংস্থার বিরুদ্ধে। প্রসঙ্গত, যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খল ঘটনার পরে কলকাতার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল শতদ্রুকে। আপাতত তাকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।